ছাত্রছাত্রীরা, সায়েন্স টিউশন পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীরা, আজকে ক্লাস 10 দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ নিয়ে আমরা আলোচনা করব। এই যে গ্যাসের আচরণ, এখানে অনেক অঙ্ক আছে, যে অঙ্কগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু এর জন্য আমাদের হয়তো দুটো ভিডিও করতে হবে। আজকে হবে প্রথম পার্টের ভিডিও এবং দ্বিতীয় পার্টের ভিডিওর জন্য কিছু অঙ্ক আমি করাবো, এবং তোমাদের যদি কোনো অঙ্ক থাকে সেগুলো হতে পারে তোমাদের টেস্ট পেপার কিংবা কোনো কোশ্চেন ব্যাংক। সেই কোশ্চেন ব্যাংকে যে সমস্ত অঙ্কগুলো আসে তোমরা যদি আমাদের কমেন্ট করে জানাও তাহলে হয়তো খুব ভালো হয়। তাহলে তোমরা বিভিন্ন জায়গা থেকে অঙ্ক খুঁজে নিয়ে আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ জানতে গেলে প্রথমে জানতে হবে গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ, চাপ কাকে বলে? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। এখন বলছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ হচ্ছে গ্যাস তার ওজনের জন্য একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। এই গ্যাসের চাপের রাশিমালা সমান বল বাই ক্ষেত্রফল। বলকে এর দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এবার যদি এর একক অর্থাৎ এসআই একক হলো, বলের এসআই একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক হলো মিটার স্কয়ার, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার, বা একে পাস্কালও বলা হয়। এবং সিজিএস একক হলো, বলে সিজিএস একক হলো ডাইন এবং ক্ষেত্রফলের সিজিএস একক হলো সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এছাড়া চাপের দুটি একক হলো বার ও টর্ক। অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে বার কোন ভৌত রাশি একক, তখন হবে চাপের একক। এছাড়া দেয় টর্ক কোন ভৌত রাশি একক, তখন সেটা হবে চাপের একক। এখন একবার সমান কত পাস্কাল? উত্তর হবে 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। এবং এছাড়া শর্ট কোশ্চেন দেয় এক টর্ক সমান কত পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। এর উত্তর হবে 133.32 পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। এরপরে আসছে গ্যাসের আয়তন। গ্যাসীয় পদার্থ, গ্যাসের আয়তন হচ্ছে গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে থাকে তাকে বলা হয় গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে স্থান দখল করে থাকে তাকে বলা হয় গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন মাপা হয় কোন এককে? সেন্টিমিটার কিউব বা মিটার কিউব এককে বা লিটার এককে গ্যাসের আয়তন মাপা হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হয় গ্যাসের আয়তন। আয়তনের একক আমরা জানি ঘনমিটার, ঘন সেন্টিমিটার বা হচ্ছে লিটার। এখান থেকে মনে রাখতে হবে 1 লিটার সমান 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। এরপরে আসছি মেন যে দুটো সূত্র পরীক্ষা আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন গ্যাসীয় পদার্থ হচ্ছে তিনটি বিষয়ের উপর নির্ভর করে। সেটি হলো, এক নম্বর হচ্ছে গ্যাসের চাপ, এর উপর আয়তন, এর উপর এবং উষ্ণতা, এই তিনটে ভৌত রাশির উপর গ্যাস নির্ভর করে। এখন এই তিনটির উপর ভিত্তি করে আমাদের দুটো সূত্র প্রতিষ্ঠা করতে হবে। এক নম্বর হচ্ছে বয়লের সূত্র ও 2 নম্বর হলো
চার্লসের সূত্র। আর একটা সূত্র আছে 3 নম্বর সূত্র গেরুসাকি গ্যাস আয়তন সূত্র। এটাকে আবার চাপের সূত্র বলা হয় বা চাপের সূত্র বলা হয়। প্রথমে শুরু করবো হচ্ছে বয়েল সূত্র। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গ্যাসীয় পদার্থ তিনটি বিষয়ের উপর নির্ভর করে: গ্যাসের চাপ টি, আয়তন ভি ও উষ্ণতা টি। এই তিনটি ভৌত রাশির উপর গ্যাস কিন্তু নির্ভর করে। কিভাবে নির্ভর করে সেটা একটা একটা সূত্রের সাহায্যে আমরা বোঝাবো। প্রথমে এক দাগ হচ্ছে বয়েল সূত্র। এখানে বললাম একটা পিস্টন যুক্ত পাত্র আছে। পিস্টনটা কি? এটাকে বলবো পিস্টন, যেটা সহজেই এই পাত্রের দেয়াল বরাবর ওঠানামা করতে পারে, সেটাকে পিস্টন বলা হয়। এই ক্ষেত্রে এই পাত্রের উষ্ণতাটাকে স্থির রাখবো, তাহলে স্থির উষ্ণতা। এর ভিতরে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে। স্থির উষ্ণতা কোন নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। এবার যদি এই গ্যাসের এই পিস্টনটা আস্তে আস্তে নিচে নামায়, তাহলে কি হবে? গ্যাসের চাপের ভিতরে চাপটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনটা কি হচ্ছে? আস্তে আস্তে কমছে। কখন কমছে? যখন আমি চাপ দিচ্ছি। অর্থাৎ চাপের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের আয়তন আস্তে আস্তে কমতে থাকবে। আর চাপ যদি অপসারিত করি, অর্থাৎ পিস্টনটা যদি তুলে নিই, তাহলে গ্যাসের আয়তন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাসের চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। তো এটাই হচ্ছে আমাদের বয়েল সূত্র। তাহলে এটাকেই আমাদের বুঝিয়ে বলতে হবে যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে আয়তন বা গ্যাসের আয়তন তা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হলো বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কাকে বলে? স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এটার ব্যাখ্যা বা গাণিতিক রূপ মনে করি স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি এবং গ্যাসের চাপ পি হলে বয়েলের সূত্রানুসারে লেখা যায় ভি প্রপোর্শনাল টু 1/p। অর্থাৎ যেহেতু বয়েল সূত্রে বলা আছে যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে, অর্থাৎ ভি প্রপোর্শনাল 1/p। এবার প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, অর্থাৎ ভি সমান k/p। পি আর ভি গুণ করলে অর্থাৎ পিভি সমান সমান
কে। এটার পরিবর্তে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2 সমান P3 V3 ডট ডট দিয়ে Pn Vn। এটা কিভাবে হয়? এখন এই স্থির উষ্ণতা T ডিগ্রি সিতে গ্যাসটির এখানে আয়তন ধরলাম V1, এই সময় এই গ্যাসের মধ্যে যে চাপ সেটা ধরলাম P1। এবার পিস্টনটাকে আস্তে আস্তে নিচে নামাচ্ছে, অর্থাৎ চাপ বৃদ্ধি পাচ্ছে। চাপ বৃদ্ধি পেয়ে এখানে ধরলাম P2 যখন চাপ হলো তখন আয়তন এখানে ছিল, এখান থেকে কমে V2 আর একটু চাপ বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ চাপ হলো P3, তখন আয়তন কমে হচ্ছে V3। একইভাবে যখন চাপ আরো বৃদ্ধি পেয়ে P4 হলো তখন আয়তন আরো কমে হলো V3। এবার এদের গুণফল অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সবার ক্ষেত্রে একই আসবে। তার জন্য যদি আমি একটা গ্রাফ করি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। এদিকে x অক্ষ বরাবর ধরলাম গ্যাসের আয়তন V এবং গ্যাসের চাপ হচ্ছে। প্রাথমিক অবস্থায় অর্থাৎ যখন গ্যাসের চাপ সবচেয়ে কম অর্থাৎ P1 ধরলাম, তখন আয়তনটা কিন্তু সর্বোচ্চ এখান থেকে এই পর্যন্ত আয়তনটা ধরলাম এখানে, অর্থাৎ এটা হচ্ছে V1, অর্থাৎ P1 ইন্টু V1, এই পয়েন্টটা হচ্ছে P1, V1। যখন আয়তন হলো V2 অর্থাৎ আয়তন একটু কমে গেছে, কারণ এই পর্যন্ত ছিল আয়তন, এখান থেকে কমে V2 হলো, আয়তন ধরলাম V2 যখন হলো তখন চাপ বেড়ে কত হচ্ছে P2, চাপ ধরলাম এখানে হচ্ছে P2। অর্থাৎ এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে P2। একইভাবে যখন চাপ বৃদ্ধি পেয়ে যখন P3 হলো, তাহলে চাপ বৃদ্ধি পেয়ে যখন P3 হলো তখন আয়তন যখন P3 তখন আয়তন কিন্তু আরো কমে V3 হচ্ছে, তাহলে আয়তন এদিকে গেলে কম হবে, আয়তন এই পয়েন্টের স্থান হচ্ছে P3, V3। একইভাবে চাপ যদি আরো বৃদ্ধি করি তাহলে P4 হলো, তখন আয়তন হচ্ছে V4, আরো কমে গেছে, তাহলে আয়তন এখানে ধরলাম V4। এই পয়েন্টের স্থান হলো P4, V4। অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে P1, এখান থেকে এটা V1, অর্থাৎ এদের গুণফল P1 V1, অর্থাৎ P1 এই P1 এবং V1 এদের গুণফল এই যে ক্ষেত্রফল। কারণ আমরা জানি কোন আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য এটা ধরলাম V1 আর প্রস্থ হচ্ছে P1, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলই পাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ কোন ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে এই যে ক্ষেত্রফল পেলাম P1 V1, একইভাবে হবে পরের ক্ষেত্রফল P2 এবং V2 দ্বারা সমুদ্র অঞ্চলের ক্ষেত্রফল, একইভাবে P3 V3 সমুদ্র অঞ্চলের ক্ষেত্রফল, একইভাবে P4 V4 সমুদ্র অঞ্চলের ক্ষেত্রফল, সবার ক্ষেত্রফলটা কিন্তু সেম। তাই হচ্ছে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ডট ডট দিয়ে Pn Vn। এখান থেকে অঙ্কের সূত্র হচ্ছে যে P1 V1 সমান P2 V2, এটুকু মনে রাখলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। যেখানে P1 হলো প্রাথমিক চাপ, V1 হলো প্রাথমিক আয়তন, P2 হলো অন্তিম চাপ এবং V2 হলো অন্তিম আয়তন। এখান থেকে যে কোনো তিনটে জিনিস বলা থাকবে, একটা জিনিস বের করতে হবে। যেমন আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটি হলো ঘরের তাপমাত্রা 76 সেন্টিমিটার পারদ স্তম্ভে চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন 1 লিটার। এখন উষ্ণতা অপরিবর্তিত রেখে
গ্যাসটির চাপ কমিয়ে 19 সেন্টিমিটার করা হলে গ্যাসটির আয়তন কত হয় তা নির্ণয় করো। বলের সূত্র অঙ্ক যখন দেওয়া থাকবে তখন তোমাদের মনে রাখতে হবে উষ্ণতা হয় বলা থাকবে স্থির, না হলে বলা থাকবে উষ্ণতা অপরিবর্তিত থাকবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম লাইনে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তন। তাহলে এই ক্ষেত্রে ঘরের উষ্ণতা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তাহলে প্রাথমিক চাপ P1 সমান 76 সেন্টিমিটার H চাপ এবং প্রাথমিক আয়তন কত আছে 1 লিটার। তাহলে প্রাথমিক আয়তন V1 সমান 1 লিটার। তারপরে উষ্ণতা অপরিবর্তিত রেখে গ্যাসের চাপ কমিয়ে 19 সেন্টিমিটার করা হয়। তাহলে গ্যাসের অন্তিম চাপ P2 সমান 19 সেন্টিমিটার H। তাহলে গ্যাসের অন্তিম আয়তন V2 সমান কত তা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই যে সূত্র P1 V1 সমান P2 V2, তাহলে আমরা জানি বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 সমান P2 V2। তাহলে এখানে P1 এর মান হচ্ছে 76, V1 এর মান 1 লিটার, P2 এর মান 19, V2 কত তা নির্ণয় করতে হবে। তাহলে V2 সমান এটা গুণাকার আছে আসলে ভাগ 76 * 1/19, 19 দিয়ে কাটাকাটি করি 4, অর্থাৎ V সমান হবে 4 লিটার। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসছে। এরপরে আসছি PV ভার্সেস V গ্রাফ ও PV ভার্সেস P গ্রাফ ও P ভার্সেস V গ্রাফ এদের প্রকৃতি কেমন হবে মাঝে মাঝে শর্ট কোশ্চেন দেয়, মনে রাখতে হবে PV ভার্সেস V গ্রাফ। কারণ আমরা একটু আগে দেখেছি যে বলের সূত্র অনুসারে PV সমান ধ্রুবক অর্থাৎ K কনস্ট্যান্ট। তার মানে যতই আয়তন বৃদ্ধি পাক না কেন PV অর্থাৎ PV এর গুণফল অর্থাৎ চাপ আয়তন গুণফল সর্বদা ধ্রুবক থাকবে। তাহলে এটার মান ফিক্সড রেখে যদি আয়তন বাড়ে তাহলে আয়তনের জন্য 1 2 3 করে বেড়ে যাবে, অর্থাৎ যদি বিন্দুগুলো যোগ করি তাহলে কিন্তু একটা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে। একইভাবে যদি বলে PV ভার্সেস P গ্রাফের প্রকৃতি কেমন হবে, এক্ষেত্রে একটু আগে বললাম PV এর গুণফল সর্বদা ধ্রুবক অর্থাৎ PV এর একটা নির্দিষ্ট মান থাকবে। যদি চাপ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে চাপের জন্য আমরা পয়েন্টগুলো পাবো, যদি পরপর যোগ করে দিই তাহলে হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে। এবার আসছি P ভার্সেস V গ্রাফ। একটু আগে আমরা দেখেছিলাম যে এদিকে ধরলাম P, এদিকে ধরলাম V। ধরলাম এখানে যখন চাপ P1 অর্থাৎ চাপের মান সবচেয়ে বেশি, তার চাপের মান যত বেশি হবে তখন আয়তন কিন্তু সবচেয়ে কম অর্থাৎ সর্বনিম্ন, এটা হচ্ছে ধরলাম V1। একইভাবে চাপ যখন ধরলাম এটা একটু, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের স্থান হচ্ছে P1, V1। এবার চাপটা একটু কমাচ্ছি, কারণ পিস্টনটা যখন উপরে তুলবো তখন চাপ কমে যাবে, তখন সেই চাপটা ধরলাম P2, সেই সময় পিস্টন উপরে উঠছে তাহলে আয়তন কি বৃদ্ধি পাবে, আয়তন ধরলাম এটা হচ্ছে V2 হয়েছে। এই পয়েন্টের স্থান হচ্ছে P2, V2। এবার চাপ কমিয়ে করলাম P3, কারণ উপর থেকে যত নিচে নামছে তত কিন্তু চাপটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, অর্থাৎ
পিস্টনটা আর একটু তুলব, তাহলে চাপ, কারণ এখান থেকে এই মান তুলনায় এখান থেকে এই মান অনেকটাই কম, তাহলে চাপ অনেকটাই কমে গেল। তখন চাপ যদি কমে যায় তাহলে পিস্টন উপরে উঠছে, অর্থাৎ আয়তন কি বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পেয়ে এখানে ধরলাম V3 হয়েছে। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে P3, V3। পিস্টন আরেকটু তুলছি, তাহলে চাপ আরেকটু কমে গেল, সেটা ধরলাম P4 হয়েছে। তখন আয়তন আরো বৃদ্ধি পেয়ে V4 হলো, সেক্ষেত্রে এই পয়েন্টের স্থানাঙ্ক P4, V4। যদি পিস্টন আরো তুলি তাহলে সেক্ষেত্রে চাপ আরো কমে মনে করলাম P5 হলো, তাহলে সেক্ষেত্রে আয়তন আরো বেড়ে গেল, আয়তন বৃদ্ধি পেয়ে এখানে তুললাম B5 হয়েছে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে P5, B5। তাহলে এর বিন্দুগুলো যদি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের P ভার্সেস V গ্রাফ। অর্থাৎ গ্রাফটা আমাদের দেখতে হবে কিন্তু এরকম, অর্থাৎ গ্রাফের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। এটা অনেক সময় পরীক্ষায় যায় যে P ভার্সেস V গ্রাফের প্রকৃতি কেমন হবে, উত্তর হবে সমপরাবৃত্ত। এরপরে আসছে চার্লসের সূত্র। বয়েলের সূত্র যেমন উষ্ণতা স্থির, এই ক্ষেত্রে মনে রাখতে হবে চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির। তাহলে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে ধরলাম আগের মতো সেই পিস্টনযুক্ত একটা পাত্র আছে, এই পাত্রে চাপটা একই রাখবো, দিয়ে নিচ থেকে তাপমাত্রা বৃদ্ধি করব। তাপমাত্রা যেই বৃদ্ধি করব গ্যাসের আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কারণ কি, যদি চাপটা একই রাখতে হয় তাহলে পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কারণ যেই উষ্ণতা বা তাপ দেবো তখন কি হবে, গ্যাসটা আস্তে আস্তে প্রসারিত হবে, প্রসারিত হতে তার চাপের পরিমাণ বৃদ্ধি হবে। চাপটা যদি একই রাখতাম তাহলে পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠবে, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারিত হবে, অর্থাৎ আয়তনটা বৃদ্ধি হবে। ধরলাম এখানে 0 ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন, এটা ধরলাম V0। এই গ্যাসের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সি। উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V0। এখন বয়েল ক্যালকুলেশন করে দেখেছে যে এর উষ্ণতা যদি 0 থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করি তাহলে এই গ্যাসের আয়তন বাড়বে। কতটা বৃদ্ধি পাবে, 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন ছিল তা, অর্থাৎ ড্রয়ের থাকলে গুণ হয় 1/273 অংশ, অর্থাৎ V0/273, অর্থাৎ এতটা পরিমাণ ধরলাম বৃদ্ধি পাবে। বা যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে ঠিক অতটা পরিমাণ কিন্তু হ্রাস পাবে। মনে রাখতে হবে যে উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে পিস্টনটা ওই V0/273 অংশ বৃদ্ধি পাবে, যদি উষ্ণতা হ্রাস করি তাহলে V0/273 অংশ হ্রাস পাবে। কিসের হ্রাস পাবে, গ্যাসের আয়তনের হ্রাস পাবে। তাহলে চার্লসের সূত্র কি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হবে। এটাই হলো চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি, স্থির চাপে মানে এখানে চাপটা স্থির রেখে কোন নির্দিষ্ট ভর, এখানে যে পরিমাণ গ্যাস আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভরের গ্যাস, এই গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে যদি 1 ডিগ্রি সি বৃদ্ধি করি তাহলে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কতটা, 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে বাড়বে, উষ্ণতা যদি 1 ডিগ্রি কমিয়ে দিই তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হ্রাস পাবে। তাহলে চার্লসের সূত্র, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা
1 ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতার আয়তনে 1/10 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এরপরে আসছে চার্লসের সূত্রে গাণিতিক রূপ। চার্লসের সূত্রে গাণিতিক রূপ বা ব্যাখ্যা। মনে করি স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V0। এখন গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধিতে গ্যাসটির আয়তনে বৃদ্ধি হয়। 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V0 তার 1/273 অর্থাৎ V0 ইন্টু 1/273 অংশ। এখন যদি 2 ডিগ্রি সি বৃদ্ধি করি তাহলে গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে V0 ইন্টু 2/273 অংশ। এইভাবে ডট ডট করে যদি 3 ডিগ্রি সি বৃদ্ধি করি তাহলে গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে V0 ইন্টু T/273 অংশ। অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V0/273 হয়, 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে V0 T/273। অতএব 3 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন VT হলে VT সমান হবে প্রাথমিক আয়তন ছিল V0 আর বৃদ্ধিপ্রাপ্ত আয়তন হলো V0T/273। অতএব VT সমান V0 যদি কমন নেই তাহলে 1 প্লাস T/273। তাহলে 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন যদি VT হয় তাহলে অন্তিম আয়তন VT সমান লেখা যায় V0 প্লাস V0T/273। এবার এটা মাইনাস হবে যদি উষ্ণতা হ্রাস পেত, অর্থাৎ 3 ডিগ্রি উষ্ণতা যদি হ্রাস পেত তাহলে অন্তিম আয়তন VT সমান হতো V0, এটা তখন মাইনাস হয়ে যেত, অর্থাৎ মাইনাস অফ V0T/273, অর্থাৎ এত অংশ কিন্তু হ্রাস পেয়ে যেত। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে। তাহলে এখানেও যদি মাইনাস দিই তাহলে VT সমান V0 1 প্লাস মাইনাস T/273 হবে। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এরপরে আসছি পরমাণু শূন্য উষ্ণতা। পরমাণু শূন্য উষ্ণতা সেই তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা VT সমান পেয়েছি V0 ইন্টু 1 প্লাস V0 কম নিলাম তাহলে T/273। তাহলে পরম শূন্য শূন্য অর্থাৎ যে তাপমাত্রায় অন্তিম আয়তন শূন্য হয়ে যায় তাহলে V0 ইন্টু 1 প্লাস T/273। এখানে প্রাথমিক আয়তন কখনোই শূন্য নয়, তাহলে V0 নট ইকুয়াল টু 0, অতএব 1 প্লাস T/273 অবশ্যই শূন্য। তাহলে এখান থেকে T/273 সমান -1, অতএব T সমান -273 ডিগ্রি সি। তাহলে পরম তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম তাপমাত্রা। এর মান কত হবে? -273 ডিগ্রি সি। এটা তোমাদের মনে রাখতে হবে।
এরপরে আসছি কেলভিন স্কেল। কেলভিন স্কেল তৈরি করার জন্য এই পাশে একটা সেলসিয়াস স্কেলের একটা থার্মোমিটার নিলাম। যে থার্মোমিটারে সর্বনিম্ন পার্ট হচ্ছে -273°C। এপাশে কেলভিন স্কেল তৈরি করব, অর্থাৎ যে স্কেলটা তৈরি করব তাকে বলবো কেলভিন স্কেল। তাহলে এই যে -273°C এপাশে স্কেল তৈরি করার সময় এর পার্টের সঙ্গে সমান করে এটা 0 কেলভিন হবে। তাহলে -273°C কে 0 ধরি, এর প্রতি 1 ডিগ্রি ব্যবধান, অর্থাৎ -273 -272 -271 এইভাবে 0 এইভাবে করব 100°C। তাহলে -273°C কে 0 ধরে ওই স্কেলের প্রতি 1 ডিগ্রি সমান করে এপাশে যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেল কাকে বলে? -273°C কে 0 ধরে উষ্ণতার প্রতি 1 ডিগ্রি ব্যবধানে সমান করে উষ্ণতার যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেল হচ্ছে এমন একটা স্কেল যার সর্বনিম্ন পার্ট কিন্তু 0, এখানে কিন্তু নেগেটিভ পার্ট হয় না। আর কিন্তু সেলসিয়াস স্কেলে কিন্তু নেগেটিভ তাপমাত্রা পাওয়া যায়। এখানে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -273°C, এর কমে কিন্তু কোনো তাপমাত্রা নেই। এই -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কিন্তু 0 হয়ে যায়, এটা মনে রাখতে হবে। কারণ একটু আগে আমরা পড়েছি যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ এই উষ্ণতায় কিন্তু গ্যাসের আয়তন 0 হয়ে যায়, অর্থাৎ সেই উষ্ণতার মান হলো -273°C। তাহলে এই -273°C কে 0 ধরে এর প্রতি 1 ডিগ্রি সমান করে এপাশে যে স্কেল পেলাম তাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে -273°C সমান 0 কেলভিন। এবার এর সঙ্গে যদি করি -273°C প্লাস 273°C যদি করা হয়, অর্থাৎ 0 প্লাস 273, এপাশে কেলভিন এদিকে ডিগ্রি C, দুই পাশে 273 যোগ করলাম, তার মানে এটা 0°C সমান 273 কেলভিন। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যদি 1 ডিগ্রি হয় 1°C সমান কত হবে? এর সঙ্গে 1 যোগ হবে, কারণ 0 প্লাস 1, এবার সব 273 প্লাস 1, তার মানে 274 কেলভিন। একইভাবে 1 2 3 4 করে বাড়িয়ে যদি 3°C বৃদ্ধি করি, তাহলে 3°C যদি এটা 0 প্লাস t ডিগ্রি C হলো, তাহলে এই পাশে 273 প্লাস t°C t যোগ করলাম, তাহলে কি হবে কি, অর্থাৎ t°C সমান আসবে 273 প্লাস t কেলভিন। এটা মনে রাখতে হবে। তাহলে যদি সেলসিয়াস থেকে কেলভিন নিয়ে যায় তাহলে অলওয়েজ 273 কিন্তু যোগ করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ যদি কোনো তাপমাত্রা ধরো বলা থাকলো 30°C সমান কত কেলভিন, এটা করতে গেলে 30 এর সঙ্গে জাস্ট 273 যোগ করলেই হয়ে যাবে, তাহলে কত? 303 কেলভিন। এখান থেকে একটা কোশ্চেন আসে যে 30° কেলভিন ও 30°C এর মধ্যে কে বড়? উত্তর হবে এটা বড়, কারণ হচ্ছে 30 প্লাস 273 যোগ করলে কিন্তু 303 কেলভিন, সেখানে এটা কিন্তু মাত্র 30 কেলভিন, তাহলে এটা হচ্ছে 303 কেলভিন। তাহলে এটা কিন্তু ছোট হবে, এটা কিন্তু অবশ্যই বড় হবে। এছাড়া পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে 300 কেলভিন ও 30°C এর মধ্যে কে বড়? উত্তর হবে 30°C বড়, কারণ 30 এর সঙ্গে অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করতে গেলে 273 অলওয়েজ যোগ করতে হয়, যোগ করলে আসবে 303 কে। তাহলে এটা যেখানে 300 কেলভিন আর এটা হচ্ছে 303 কেলভিন, তাহলে এটা অর্থাৎ 30°C কিন্তু বড় হবে। তাহলে আমরা চার্লস সূত্রের গাণিতিক রূপটি পেয়েছি যে VT সমান V0 * 1 প্লাস মাইনাস T বাই 273।
প্লাস হবে যখন উষ্ণতা টি ডিগ্রি সি বৃদ্ধি পাবে, যখন মাইনাস হবে তখন টি ডিগ্রি সি হ্রাস পাবে। এখন ভিটি বাই ভি0 করলাম, আর এটা আমি প্লাস নিয়ে ক্যালকুলেশনটা করছি, অর্থাৎ 1 প্লাস টি বাই 273, অর্থাৎ ভিটি বাই ভি0 সমান 273, এটা আসবে 273 প্লাস টি। অতএব ভিটি বাই ভি0 সমান, আমরা একটু আগে দেখলাম যে ডিগ্রি সি থেকে কেলভিন করতে গেলে অর্থাৎ 273 প্লাস এখানে যদি থাকে টি ডিগ্রি সি, তাহলে টি যোগ করা হয়, তাহলে এটাকে আমরা বড় হাতে টি দ্বারা প্রকাশ করি, টি কেলভিন, অর্থাৎ টি ডিগ্রি সি সমান টি কেলভিন। তাহলে এটা সমান লিখছি আমি টি অফ টি কেলভিন, তাহলে এটা সমান লিখছি টি অফ টি কেলভিন। আর যদি এর সঙ্গে 0 যোগ করি, অর্থাৎ 0 ডিগ্রি সি সমান 273 কেলভিন, তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় যে তাপমাত্রা সেটাকে আমরা যদি T0 লিখি, তাহলে T0 সমান, এটা ছোট হাতের T0 দিলাম, তাহলে এটা হচ্ছে বড় হাতের T0 হবে, তাহলে এটা হচ্ছে T অফ 0 ডিগ্রি। 0 ডিগ্রি সি উষ্ণতায় কেলভিন স্কেলে যে তাপমাত্রা সেটাকে T0 ধরলাম, আর T ডিগ্রি সি তাপমাত্রায় কেলভিন স্কেলের তাপমাত্রাকে ধরলাম TT। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি ভিটি আয়তন, যখন গ্যাসটির আয়তন হচ্ছে টিটি, আবার যখন 0 তখন হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটির আয়তন হচ্ছে ভি0, আর টি ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটির আয়তন, অর্থাৎ টি ডিগ্রি সি উষ্ণতা যখন তখন আয়তন ভি0, 0 ডিগ্রি সি উষ্ণতা যখন তখন গ্যাসটির আয়তন ভি0। তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ উপরে সম্পর্ক, অর্থাৎ টি ডিগ্রি সি তাপমাত্রা যেহেতু উল্টে যাচ্ছে না, যে টি ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি এখানে ওঠে এবং T0 ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি এখানে ওঠে, তাহলে উত্তর ব্যস্ত। যেহেতু টি ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন উপরে আছে আর এখানে T0 ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন নিচে আছে, তার মানে এখান থেকে বলতে পারি ভি প্রপোর্শনাল টু বড় টি। তাহলে এখান থেকে আসছে চার্লসের বিকল্প সূত্র, অর্থাৎ চার্লসের বিকল্প সূত্রটি হলো স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এটা হলো চার্লসের বিকল্প সূত্র। তাহলে চার্লসের বিকল্প সূত্র কি? স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এরপরে আসি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এটা পরীক্ষার জন্য ভেবে যায়। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র মনে করি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং গ্যাসের চাপ পি ও উষ্ণতা টি, এটা হচ্ছে পরম স্তরের তাপমাত্রা টি হলে বয়েল সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে আমরা জানি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যাসানুপাতে
পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের আয়তন V প্রপোর্শনাল টু 1/P, যেখানে উষ্ণতা T স্থির এবং চার্লসের সূত্র অনুসারে আমরা জানি স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ V proportional to T যখন চাপ P স্থির। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। এবার যৌগিক ভেদে উপাত্ত অনুসারে আমরা পাই V করতে V, প্রপোর্শন করতে প্রপোর্শন, T টা উপরে দেবো আর P টা নিচে দেবো। তাহলে এখান থেকে সমান প্রপোর্শন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, সমান চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট K দিলাম, T দিলাম, বাই P দিলাম। এখান থেকে P টা এর সঙ্গে গুণ করলে PV সমান KT। অতএব আর T টা যদি নিচে আসে তাহলে PV বাই T সমান K। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই P3 সমান ডট ডট দিয়ে সমান Pn Vn বাই Tn। এটাই হলো চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। এই সূত্র দিয়ে পরীক্ষা অঙ্ক আসে যে বলা থাকবে এখানে যেখানে 1 দেওয়া আছে সেগুলো মানে প্রাথমিক চাপ, এটা অর্থাৎ P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে প্রাথমিক আয়তন, T1 মানে হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, আর যেটা 2 দেওয়া আছে সেটা হচ্ছে অন্তিম চাপ অর্থাৎ P2 সমান অন্তিম চাপ, অন্তিম আয়তন V2 এবং অন্তিম তাপমাত্রা T2। এই ক্ষেত্রে অঙ্ক যখন দেওয়া থাকবে তখন 5টা ডাটা দেওয়া থাকবে, একটা ডাটা পরীক্ষায় বের করতে পারবে।